জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে জরুরি একটি প্রেস ব্রিফিংয়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ। মাহে রমাদানের এই সুন্দর দিনে সমস্ত দিন রোজা রেখে পেশাগত দায়িত্ব পালন করে আপনারা এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই জরুরি প্রেস কনফারেন্সে দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের দুইজন দায়িত্বশীল। একজন হচ্ছেন জনাব জাহিদুর রহমান, আমাদের মিডিয়া বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, এই বছর তাকে কর্মপরিষদে নেওয়া আছে। এবং আমার পাশে আরেকজন আছেন অ্যাডভোকেট শিশির মনির, খুব পরিচিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনিও বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়ে বিস্তারিত অ্যাডভোকেট শিশির মনির বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত 16 বছর যে স্বৈরশাসক ছিল, ফেসিবাদ ছিল, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে, আমাদের অর্থনীতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে, সব কিছুকেই তছনছ করেছিল। একটি বৈষম্য এবং মারাত্মক ধরনের একটি ট্রমা সমস্ত বাংলাদেশের মানুষের উপর তারা চাপিয়ে দিয়েছিল। এই অবস্থায় জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরশাসক এবং ফেসিবাদের বিদায় হয়, বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়। এবং 25-এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন, যাদের 3টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল ফেসিবাদের দোসরদের বিচার, এবং আরেকটি ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। ইতিমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে, তারা 3টি কাজ কতটুকু করেছেন সেটা জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা বিশেষ করে সংস্কারের বিষয়ে বলতে চাই যে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল, ওয়াদা ছিল, তাদের কমিটমেন্ট ছিল। তারা জাতীয় সংস্কার কমিশন করেছেন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে তারা প্রস্তাবনা চেয়েছিলেন সংস্কারের ব্যাপারে। আমরা সবগুলো রাজনৈতিক দল আমাদের অবস্থান থেকে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য কমিশন করেছেন। সেই ঐক্যমত্য কমিশনেও আপনারা জানেন যে সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন এবং প্রায় 33টি দল দীর্ঘ 8 মাসের মতো 2025-এর ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 33টি দল এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, বিতর্ক এগুলো অনুষ্ঠিত হচ্ছে, যা জাতি আপনাদের মাধ্যমে, সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো দুনিয়াব্যাপী সেটি প্রচারিত হয়েছে গিয়ে। এবং একটি পর্যায়ে এসে জুলাই জাতীয় সনদ হয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। এটির আইনি ভিত্তি দেওয়ার জন্য আপনারা জানেন বিভিন্ন প্রক্রিয়া এবং পরবর্তীতে সেটা গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নাই, আমরা সবাই একমত হয়েছিলাম। যদিও বিএনপি এই ব্যাপারে তারা দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন, কিন্তু একটি পর্যায়ে এসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই একমত হয়েছেন। জামাত ইসলামী প্রথম দিন থেকে বলে আসছিল যেন গণভোটের কোনো বিকল্প নেই। যদিও গণভোটটি আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলেই ভালো, কিন্তু পরবর্তীতে সরকার এবং সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, যে আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান হবে। সেই গণভোট সহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং গণভোটে এই সংস্কার প্রস্তাব 2/3 ভোটে আপনারা জানেন যে সেটা গৃহীত হয়েছে জনগণের কাছে। এবং সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটি ফেসিবাদ ঠেকানোর জন্যে, বাংলাদেশে ভবিষ্যতে যাতে ফেসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা না আসে, লুটপাটের যাতে কোনো সুযোগ তৈরি না হয়, যে গণহত্যা যারা করেছে এই ধরনের শাসন যাতে আর ফিরে না আসে, এই জন্যই মূলত ছিল এই মৌলিক সংস্কারের বিষয়টি। এই সংস্কারটি গণভোটে যখন পাশ হয়েছে তখন সবাই এর পক্ষেই ছিলেন। নির্বাচনে আমরা সহ সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে হা ভোটকে বিজয়ী করার জন্যে সবাই কথা বলেছেন, বিএনপি সহ সবাই এ ব্যাপারে একমত ছিলেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের পরের দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানেও গণভোটে পাশ হয়েছে সংস্কার, এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন এই কমিটমেন্টও দিয়েছেন আপনাদের মাধ্যমে, এটা আমরা জেনেছি গিয়ে। কিন্তু জাতীয় সংসদের যেদিন শপথ হয় সেদিন দুটো শপথ নেওয়ার কথা, এটা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এটা আমরা একমত হয়েছিলাম।
যেহেতু এই জাতীয় সংসদটি দুটো দায়িত্ব পালন করবে, একটি হচ্ছে গণপরিষদের, যেটি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের দায়িত্বটি পালন করবে, আর সেকেন্ড হচ্ছে তার নিয়মিত দায়িত্ব যেটি জাতীয় সংসদ হিসাবে। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপির এমপি সাহেবরা সেই শপথটা নিলেন না। আমরা 11 দলীয় জোটের সাথে যে সমস্ত আছেন আমরা 77 জন, আমরা সেটা শপথ নিয়েছি গিয়ে। এই অবস্থায় আমরা দেখলাম যে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে, যে এইটার ব্যাপারে একটি রিট পিটিশন করা হয়েছে গণভোটের ব্যাপারে, একটা রিট, যে গণভোটটা অসাংবিধানিক এবং আরও কিছু বিষয়কে চেয়ে সেটা তারা করেছেন গিয়ে। বিস্তারিত শিশির মনির বলবেন। এবং তার শুনানি গতকালকে, আজকে সেটা শেষ হয়েছে। আগামীকালকে এই মামলার, অর্থাৎ গণভোট সম্পর্কে হাইকোর্টে যে রিট হয়েছে, এই মামলার রায় হবে। তো আমরা যে কথাটি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, বিচার অঙ্গনে যারা আছেন, যাদের কাছে এই বিষয়টি গিয়েছে, সবার কাছে এটি স্পষ্ট থাকা উচিত যে এই বিষয়টি হচ্ছে একটি জাতীয় বিষয়, একটি রাজনৈতিক বিষয়। আমরা দীর্ঘ আন্দোলন করে ফেসিবাদকে সরিয়েছি, এবং বাংলাদেশ যাতে আর ফেসিবাদী শাসন ফিরে না আসে, এই জন্য আমরা সংস্কারের এই প্রস্তাবগুলো সবাই সর্বসম্মতভাবেই বলা যায় 2/3 বা তার চেয়ে বেশি ভোটে এটি পাশ হয়েছে গিয়ে। এই অবস্থায় এটি জাতীয় সংসদের বিষয় এখন, এবং জাতীয় সংসদের অধিবেশন হচ্ছে আগামী 12 তারিখ, আপনারা জানেন। অর্থাৎ এখন থেকে মাত্র 10 দিনের মাথায় জাতীয় সংসদের অধিবেশন হবে, যে অধিবেশনে এই সমস্ত বিষয় জাতীয় সংসদের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা এটা আলোচনা করবে। তো এখন এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারাই চেষ্টা করছেন, আমরা মনে করি সেটা সঠিক কাজ হচ্ছে না গিয়ে। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি হচ্ছে জাতীয় সংসদ সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা যে দায়িত্বটি পালন করবেন, আমরা মনে করি সেই দায়িত্বটি তাদেরই পালন করতে দেওয়া উচিত। এই প্রেক্ষাপটেই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরতে চাই, যে অতীতেও যেটি জাতীয় সংসদের বিষয় অথবা রাজনৈতিক যে বিষয়, আদালতের কাঁধে ভর করে এই সমস্ত বিষয় যখন নিয়ে যাওয়া হয়েছে আদালতে, তখন সমস্যা সংকট তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে বিভিন্ন বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে কেয়ারটেকার সরকার যে ব্যবস্থাপনাটি ছিল, যেটি গত 16 বছরের যে ভয়াবহ বিপর্যয়, তার অন্যতম কারণ ছিল যে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা, যেটি পক্ষপাতদুষ্ট ছিল এবং অনেকটা মানে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখেই কাজটি করেছিলেন সেই সময়কার সরকার। আমরা এই ধরনের কোনো বিপর্যয় দেখতে চাই না। এই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি। আমরা মনে করি যে এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, এবং জাতির এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি সংস্কার প্রস্তাব, যেটি সমস্ত জাতি জুলাইয়ের যে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা এবং আমাদের সবারই প্রত্যাশার জায়গা, এই বিষয়টি অবশ্যই সংস্কার প্রস্তাব পাশ হয়েছে, সংসদে যাতে সেটা যথাযথ প্রক্রিয়া পাশ হয় এবং এটা যাতে অবিলম্বে কার্যকর হয়, আমরা এটাই দেখতে চাই। তো এই বিষয়ে আপনাদের সামনে আরও কিছু কথা এবং আইনি কিছু বিষয় সহ বক্তব্য রাখার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট শিশির মনিরকে আমি অনুরোধ জানাচ্ছি, তিনি কথা বলছেন। জি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে 2টা রিট পিটিশন শুনানি হয়েছে। একটা রিট পিটিশনে পিটিশনাররা চেয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সাংবিধানিক সংস্কার সভা গঠন এবং সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার সভার শপথকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে একটি রুল চেয়েছেন। এবং যতদিন পর্যন্ত রুল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত একটা নিষেধাজ্ঞার আদেশ চেয়েছেন। আরেকটি রিট পিটিশনে গণভোট অধ্যাদেশের ধারা 3, অর্থাৎ যেখানে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে আরেকটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই রিট পিটিশনে আইন মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট, ক্যাবিনেট ডিভিশন, সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সেক্রেটারিয়েট, প্রধানমন্ত্রীর অফিস, তাদের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন
এই বিষয় সংক্রান্ত কোনো ফার্দার কার্যক্রম গ্রহণ করা না হয়। এই রিটের উপর শুনানি হয়েছে। শুনানিতে আমরা যে কথা বলার চেষ্টা করেছি, এক, গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন। তো গণভোট তো হয়ে গেছে, প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নেরকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই, প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন। সেকেন্ড প্রশ্ন হলো, এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আদালতের তার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। মাত্র তো 10 দিন আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস যাচ্ছে। এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো, তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এখানে অসুবিধাটা কোথায়? এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশে অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আপসার্চ হয়েছে, বিপ্লব হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিংবা গণভোট হয়েছে, কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন, খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্টটুকুকে। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3-কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে, কিন্তু গণভোট ঠিক থাকবে না। জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে, কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, দিস টু রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে দে হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, সবগুলো বুমেরাং হয়েছে। দিস ইজ এ পলিটিক্যাল কোয়েশ্চেন, হ্যাজ টু বি সেটেলড বাই কনসেনসাস অফ দি পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে যিনি আজকে বিচারক ছিলেন, জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে, বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন, তিনিও এই আইনের অধীনেই নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবেন? কোন জায়গায় তিনি অ্যাপয়েন্টেড হবেন? হু উইল অ্যাপয়েন্ট হিম? দিস আর দি পার্টিনেন্ট কোয়েশ্চেনস হুইচ আর আনআনসার্ড। আমি দেখেছি একটা তাড়াহুড়া, আমি এটাও দেখেছি কোনোভাবে বিপ্লবের এই সেন্সটাকে অন্যদিকে ঘুরিয়ে আদালতের কাঁধে রেখে
পার্লামেন্টের কাছে না পাঠিয়ে কোর্ট এই কথা বলেছে, সুতরাং আমাদের কিছু করার নাই, এইরকম একটা মেন্টালিটি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এটাতে আমরা খুবই অ্যাংশাস। উই আর অ্যাংশাস ইন এ সেন্স যে দিস টাইপ অফ অ্যাটিটিউড উইল আলটিমেটলি ফয়েল দি হোল স্কিম অফ দ্য রেভলিউশন। আপনি দেখেন, যারা বলছেন গণভোট বাতিল হবে, তারা বলছেন না কেন জাতীয় নির্বাচনও বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয়, তাহলে হোয়াই নট দ্য ন্যাশনাল ইলেকশন? ওয়াই অনলি দ্য গণভোট? ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে আরো 135টা অর্ডিন্যান্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করেই আবার আমরা ঘুরে 5ই আগস্টের, আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th অগস্ট। 5th অগস্টের আগে ফিরে যাই, ওখানে গিয়ে দেখি না আমরা কোন জায়গায় ছিলাম। লেট আস স্টার্ট ফ্রম দেয়ার। 4th অগস্ট থেকে স্টার্ট করি, তখন তো রাজি না। এর অর্থ কি? এর অর্থ হলো যেটা সুবিধাজনক এটাকে পিক করা হবে, যেটা অসুবিধাজনক এটাকে বাদ দেওয়া হবে, যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। দিস ইজ সিরিয়াস আরবিট্রারি অ্যাক্টিভিটি অফ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। শুড নট বি, নো ওয়ান শুড ডু দিস। এবং এইভাবে একটা রেভলিউশনের পরে একটা চার্টারকে অপ্রাসঙ্গিক করে ফেলার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, তাহলে দ্যাট উড বি এগেইন এ পলিটিক্যাল ব্লান্ডার, এ লিগ্যাল ব্লান্ডার। জুডিশিয়ারি উইল বি ডিবেটেড। এবং বিচার বিভাগের উপরে এই বন্দুক রেখে এই ধরনের কর্মকাণ্ড করা সঠিক নয় বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।